বাচ্চাদের মতো কথাটা বলল মেঘা। মেঘার কথা শুনে সমুদ্র রাজশ্রী দুজনে হেসে দিল। মেঘা ওদের সামনে বসলো আর সমুদ্র রাজশ্রী দুজনেই মেঘাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে সমুদ্র রাজশ্রীকে ঘুম পাড়িয়ে বাসায় গেল আর রাজশ্রীর পাশে মেঘাকে রেখে গেল। নীলিমা রাজশ্রীর কাছেই থাকলো। আবার কখন পাগলামি শুরু করে দেবে। এদিকে নীল সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত রাজশ্রীর কথা ভেবেছে। রাজশ্রীর সাথে কথাও ইচ্ছে করে বলেনি। নীলের ভীষণ কষ্ট হচ্ছিল। কি করে এত বড় ভুল করলো? ওর পরীকে চিনতে পারলো না। আর রাজি, রাজি কেন এমনটা করলো? রাজি কেন নীলকে মিথ্যে বলল? নীল দেশে এসে ওর পরীকে খুঁজতে লেগে যায় আর পেয়েও যায়। শিবির বৃদ্ধাশ্রমে আসতো আর সাথে রাজশ্রীকেও নিয়ে আসতো। বৃদ্ধাশ্রমের সামনেই ছিল ম্যাঙ্গো অর্কার্ড আর রাজশ্রী ম্যাঙ্গো খুব পছন্দ করতো। রাজশ্রী বায়নার জন্য শিবির রাজশ্রীকে বাগানে নিয়ে আসতো। নীল খোঁজ নিয়ে জানতে পারে রাজশ্রী সুমন রয়ের মেয়ে। নীল জানতো না সুমনের দুই মেয়ে। রাজশ্রী চলে যাওয়ার পর রিমি সবাইকে ওর একটা মেয়ে বলতো আর সুমনে এত গুরুত্ব দিত না। রাজশ্রীর জন্য সুমনের ভীষণ কষ্ট হতো, বাট এই কষ্ট বুঝার মতো ক্ষমতা রিমির ছিল না। রাজশ্রী আর রাঁচি বয়সের ডিফারেন্স মাত্র 1.5 বছরের ছিল, তাই বড় হওয়ার পর বয়সটা তেমন ধরা যেত না। সব শেষে নীল ভেবে নেয় নীলের পরই রাঁচি, যাকেও 13 বছর আগে ভালোবেসেছিল। রাঁচিকে প্রথমে সব বলে দেয় নীল। রাঁচি নীলকে প্রথম দেখে ক্রাশ খেয়ে যায়, তাই নীল রাজস্বীর কথা বলছে জেনেও সেটা চেপে যায় রাঁচি আর রাজস্বীর জায়গা নিজে দখল করে ফেলে। রাঁচি ভেবেছিল রাজস্বী তো কখনো আসবে না এই দেশে আর নীলও সত্যিটা জানতে পারবে না। নীল ওর হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পেয়ে এতটাই খুশি ছিল আর কিছু খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করেনি। প্রায় 1.5 বছর রাঁচির সাথে প্রেম করার পর বিয়ের ডেট ফিক্সড হয় আর বিয়ের রাতে রাজশ্রী নীলকে কিডন্যাপ করে নিজে বিয়ে করে ফেলে। নীল সারা রাত আকাশের দিকে তাকিয়ে ভেবেছে ওর ভালোবাসা সত্যি ছিল, তাই ভুল করে হলেও ভুল কারোর সাথে ওর বিয়ে হয়ে যায়নি। নীলের রাজশ্রীর কাছে যেতে ইচ্ছে করছে। রাজশ্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করছে, আমি শুধু তোমাকে ভালোবাসি পড়ি, তোমাকে ছাড়া এবার বাঁচতেও পারবো না, প্লিজ আমাকে ছেড়ে কখনো যেও না। নীল ভেবে নেয় কাল দেশে ফিরেই আগে রাজির মুখোমুখি হবে, তারপর রাজশ্রীর কাছে যাবে। এদিকে রাঁচি বাগানে দোলনায় বসে প্রাকৃতিক বাতাস উপভোগ করছিল। হঠাৎ কেউ হাত ধরে টেনে দাঁড় করে জোরে একটা থাপ্পড় মারে রাঁচিকে। রাঁচি গালে হাত দিয়ে অবাক হয়ে সামনে তাকালো। রক্তবর্ণ চোখ নিয়ে দাঁড়িয়ে আছে নীল। নীল তুমি? কি অবাক হচ্ছ? যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো সে কিভাবে থাপ্পড়টা মারলো? একবার নিজেকে প্রশ্ন করে দেখো কেন মেরেছি। রাঁচি মাথা নিচু করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে সব সত্যি জানানোর জন্যই সেই দিন তোমার অফিসে গিয়েছিলাম নীল, কিন্তু জাস্ট শাট আপ। এতগুলো দিন আমি তোমাকে রাজশ্রী ভেবে ভালোবেসে এসেছি, আর তুমি কেন করলে আমার সাথে এরকম? বলো, কেন এত বড় মিথ্যে কথাটা বললে? শুধু তোমার জন্য দিনের পর দিন আমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছি। আমি চাইলেও কখনো ওকে আপন করতে পারিনি শুধু তোমার জন্য। আমি ভাবতাম আমার ভালোবাসা তো তুমি, তাহলে ওকে কিভাবে আপন করব তোমার একটা মিথ্যের জন্য? প্লিজ নীল আমাকে মাফ করে দিও। আমি জানতাম না রাজশ্রী আবার ফিরে আসবে আর তোমাকেই ও ভালোবেসে ফেলবে, কিন্তু যখন সব জানতে পারি আমি নিজেকে তোমার থেকে সরিয়ে নিই। তাই তো সেদিন আমি তোমাকে ওকে বিয়ে করতে বলেছিলাম। রাজশ্রীর সাথে অনেক অন্যায় করেছি আমি, আর করতে চাই না। কেন প্রথমেই আমাকে সত্যিটা বললে না? আজ শুধু তোমার জন্য আমার পরীকে আমি কষ্ট দিয়েছি, শুধু তোমার জন্য অন্যদের মতো সুস্থ স্বাভাবিক না। আমি না হয় তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবে তো কখনো? নীলের কথা শুনে রাঁচি মাটিতে বসে পড়ল। 5 মাসে প্রেগনেন্ট রাঁচি এভাবে বসায় পেটে একটু চাপ লেগে আহ করে উঠল। নীল আর এবার ভালো করে রাঁচির দিকে তাকালো। নীল কিছু বলতে যাবে কোথা থেকে তুর্য এসে রাঁচিকে বসা থেকে তুলল। তোমাকে কতবার বলেছি এভাবে কখনো বসবে না, এক্ষুনি যদি পেটে জোরে চাপ লাগতো কি হতো? রাঁচি বা তুর্যকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দিল। রাঁচি কান্না বন্ধ করো, কাঁদলে আরো অসুস্থ হয়ে পড়বে। কি হয়েছে আমাকে বলো। তুর্যের কথা শুনে রাঁচি কেঁদেই চলছে। এবার তুর্যের সামনে নীলের দিকে তাকালো। ভাইয়া আপনি? রাজি প্রেগনেন্ট? তুর্য কিচ্ছু বলল না। সরি, আমি জানতাম না। শুধুমাত্র এই বেবির জন্য আজ তোমাকে মাফ করে দিলাম রাচি, আর না হলে অনেক ভয়ঙ্কর শাস্তি পেতে তুমি, আমার কলিজাকে কষ্ট দেওয়ার শাস্তি। এটা বলে নীল তুর্যের বাসা থেকে বেরিয়ে আসে। নীল বাসায় না ফিরে সেই নদীর পাড়ে গেল। এখানেই বসে নিজের কষ্টটা দূর করবে নীল, তারপর রাজশ্রীর কাছে যাবে। নীল সামনে নদীর দিকে তাকিয়ে বলল, আমি তোমার সামনে কিভাবে যাব পরি? কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াবো? আমি জানি তোমার আমার সাথে কাটানো মুহূর্ত একদম মনে নেই, বাট আমার তো মনে আছে। তোমাকে কথা দিয়েছিলাম কখনো তোমাকে কষ্ট দেব না, আগলে রাখবো। আমি আমার কথা রাখিনি, কিভাবে ক্ষমা করব আমি নিজেকে, যাকে এতগুলো বছর না দেখেই ভালোবেসেছি,
তাকে চিনতে কি করে ভুল করলাম আমি? নীলের চোখ থেকে পানি পড়ছে। নীল রাজস্বীর সাথে কাটানো দিনগুলোর কথা ভাবছে। কত সুন্দর ছিল সে পিচ্ছি দুই ছেলে মেয়ের একসাথে দিনগুলো। আজও নীলের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারলো না রাজশ্রী। খবর পেয়েছে নীল বাংলাদেশে চলে এসেছে, আর এটাও জেনেছে শিবিন বাসায় ফিরেছে। নীলের পর রাগ উঠলেও শিবিনের কথা শুনে মন ভালো হয়ে গেল রাজশ্রী। রাজশ্রী জানে খুব তাড়াতাড়ি শিবিনের সাথেও দেখা হবে। অনেক কথা বলার আছে রাজশ্রী ওর ভাইয়াকে। রাতে চেয়ারে নীলের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে রাজশ্রী। নীল রুমে এসে রাজশ্রীকে চেয়ারে বসে ঘুমাতে দেখে রাজশ্রীর সামনে হাঁটু গেড়ে ফ্লোরে বসলো। রাজশ্রীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাতের পিঠে একটা কিস করে রাজশ্রীর ঘুমন্ত মুখের দিকে তাকালো। কত নিষ্পাপ লাগছে। রাজশ্রীর মুখ দেখে নীলের কষ্টটা আরও বেড়ে গেল। কিছুক্ষণ রাজশ্রীকে দেখে নীল রাজশ্রীকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তারপর নিজে ফ্রেশ হয়ে এসে রাজশ্রীকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। এই দুটা রাত ভালো ঘুম হয়নি নীলের। আজ শান্তিতে ঘুমাবে। রাজশ্রী ঘুমের ঘোরে নীলকে আরো ভালো করে জড়িয়ে ধরল। নীলের মুখে হাসি ফুটে উঠল। নীল মনে মনে বলল, এভাবে আমার কাছে থেকে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। তোমাকে ছাড়া এবার হয়তো বাঁচতেই পারবো না। তুমি যে আমার অস্তিত্বে মিশে গেছো। যত কষ্ট দিয়েছি সব ভালোবাসা দিয়ে মুছে দেবো আমি। অনেক ভালোবাসবো। আমাদের মধ্যে আর কখনো কেউ আসবে না। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে নীলকে দেখে রাজশ্রী একটু অবাক হলো। এই 2 দিন কোনো কন্ট্যাক্ট না রাখার জন্য রাগে মুখ লাল হয়ে গেল রাজশ্রীর। নিজের থেকে নীলের 2 হাত ঠাস করে ছাড়িয়ে নিল। এতে নীলেরও ঘুম ভেঙে গেল। রাজশ্রীকে রেগে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল নীল। বিছানায় উঠে বসলো। এদিকে রাজশ্রী কিছু না বলে শুধু রাগে ফুসফুস করছে। আম সরি পড়ি। পরি ডাকটা শুনে রাজশ্রী মনে হলো রাগের আগুনে কেউ ঘি ঢেলে দিয়েছে। রক্তবর্ণ চোখ নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, আর একবার পড়ি বললে আমি কি করব আমি নিজেও জানি না। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তবুও তোমাকে অনেকবার বলেছি অন্যের ভালোবাসা নিয়ে একদম আমার কাছে আসবে না। তোমার কাছে পড়ি রাজি, নট মি। তাই আমাকে এটা ডাকার সাহসও দেখাবে না। পড়ি শুধু আমাকে ভাইয়া ডাকবে, আর কেউ না, বুঝেছো? শ্রী তুমি? আর একটা কথা বলবে না তুমি। তোমাকে ভালোবাসি বলে এটা একদম ভাববে না তুমি যা ইচ্ছে তাই করবে আর আমি কিচ্ছু বলবো না। তোমার শরীরে আঘাত করতে পারবো না, বাট এর থেকে খুব ভয়ঙ্কর কিছু করতে পারবো আমি। নীল কিছু না বলে এক দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে। রাজশ্রী রেগে বিছানা থেকে উঠে গেল। বেডসার টেবিলে নীলের ফোন থেকে রাগ আরও 3 গুণ বেড়ে গেল। টেবিল থেকে ফোনটা তুলে দেয়ালে ছুটে মারল রাজশ্রী। ছোট ছোট টুকরো ছাড়া রুমে ছড়িয়ে পড়ল। নীল কিচ্ছু বলল না। নীল বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। নীল কিছু না বলে চলে যাওয়ায় রাজশ্রীর রাগ আরও বেড়ে গেল। রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় রাজশ্রী নিজেকে পাগল পাগল লাগে। হাতের কাছে যা পায় তা ভেঙে ফেলে। টেবিল থেকে পানির জগ হাতে নিয়ে এটাও দেয়ালে ছুঁড়ে পারে। কাচের জগ ভেঙে অনেক টুকরো হয়ে যায়। শব্দ শুনে নীল জলদি ওয়াশরুম থেকে বের হয়। রাজশ্রীর সারা মুখ লাল হয়ে আছে। নিচ থেকে একটা কাচের টুকরো তুলে হাতে চেপে ধরবে, নীল জলদি এসে রাজশ্রীর হাত ধরে ফেলে। আগের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি, আবার হাত কাটতে চাইছো? তোমার সব পাগলামো মেনে নিলেও এই পাগলামো এখন থেকে আর মেনে নেব না। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এই শরীরের উপর তোমার আর কোনো অধিকার নেই। আজ থেকে সব অধিকার আমার। তার কখনোই শরীরে আঘাত করার কথা মাথায়ও আনবে না। হাত থেকে কাচ নিয়ে ফেলে দিল নীল। নীলেরও এবার রাগ উঠে গেছে। শব্দ শুনে ওদের রুমে ছুটে আসে মেঘা। দরজা নক করে। নীল গিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে নীল? নীল কিছু না বলে ফ্লোর ইশারা করে দিয়ে দেখালো। মেঘা হালকা হেসে বলল, আমার বোনকে পাগল করে এই 2 দিন কোনো কন্ট্রাক্ট রাখোনি কেন? রাগ তো উঠবেই। জানো না ও তোমার সাথে কথা না বলে থাকতে পারে না? নীল রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, এই ভুল আর কখনো হবে না। মনে থাকে চলো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, ফ্লোর ক্লিন করে দিবে। মেঘা চলে যায় নিচে। নীলিমা ব্রেকফাস্ট রেডি করেছে। নীল রাজশ্রীর কাছে এসে হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়, ফ্রেশ করিয়ে দেয়। রাজশ্রী কিছু না বলে শুধু রাগে ফুঁসছে। নীলের উপর রাগ দেখাতে না পারলে অন্য জায়গায় রাগ দেখাবে। নীল রাজশ্রীকে নিয়ে নিচে নামে। সৌরভ ডাইনিং টেবিলে এসে বসেছে। কি হয়েছে মামনি, তুই এত রেগে আছিস কেন? রাজশ্রী কিছু না বলে চেয়ারে বসলো। কারণটা তোমার ছেলে ছাড়া আর কি হবে? নীল, তুই এই 2 দিন কেন যোগাযোগ রাখিসনি কেন? আর কাল কখন বাসায় ফিরলি? রাত 1টা। তুই কারোর সাথে কথা বলিসনি কেন? নীল রাজশ্রীর দিকে তাকিয়ে বলল। আছে কিছু কারণ। নীল চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে যায়। নীলিমা নিজের হাতে রাজশ্রীকে খাইয়ে দেয়। খাওয়া শেষে রাজশ্রী রুমে গিয়ে দেখে নীল কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। রাজশ্রী কিছু বলবে, তখনই রাজশ্রীর ফোন বেজে ওঠে। রাজশ্রী কল রিসিভ করে ওপাশের লোকটার কথা শুনতেই এতক্ষণ যে রাগটা কমে যাচ্ছিল তা আবার বেড়ে ওঠে।
রাজশ্রী রেগে নীলকে কিছু বলতে যাবে তখনই একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে রাজশ্রীর কানে। আর নীল চমকে উঠে চোখ তুলে তাকায়। রাজশ্রীর রুম থেকে বেরোবে নীল তাড়াতাড়ি এসে রাজশ্রীর হাত ধরে ফেলে। রাজশ্রী নীলের দিকে তাকায়। নীল অসহায়ভাবে বলল, প্লিজ শ্রী, কথা দাও আমাকে ছেড়ে যাবে না। নীল হাত ছাড়ো। আগে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না, তাহলে ছাড়বো। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি শ্রী। ও রিয়েলি? এই জন্য কাল রাঁচির কাছে গিয়েছিলে, রাইট? ভালোবাসো আমাকে আর চলে যাও রাঁচির কাছে। গ্রেট। রাজশ্রী রেগে নীলের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আর রুম থেকে বেরিয়ে গেল। উপর থেকে নিচে এক প্রকার দৌড়ে নামলো রাজশ্রী আর শিবিনকে জড়িয়ে ধরল। প্রায় 2 বছর পর এত কাছ থেকে দেখছে রাজশ্রী। শিবিনও ভালো করে জড়িয়ে ধরলো রাজশ্রীকে। উপর থেকে নীল ওদের দেখছে। নীল বুকে চিনচিনে ব্যথা অনুভব করছে। রাজশ্রী চলে যাবে না তো ওকে ছেড়ে? ভাইয়া, আমি জানতাম তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে আসবে। আমার কলিজা, এত কষ্ট আছে জেনেও কি করে দূরে থাকি বলো? ভুল করেছি তোকে এই দেশে পাঠানোর পারমিশন দিয়ে। মাফ করে দিও ভাইয়া। তুই আমাকে না জানিয়ে এত বড় স্টেপ কি করে নিলি পড়ি? আমি নীলকে ভালোবেসে ফেলেছিলাম আর রাঁচির উপর রেগে কাউকে না জানিয়ে নীলকে বিয়ে করে ফেলি। ও আমার কাছ থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, আমি ওর কাছ থেকে ওর ভালোবাসা কেড়ে নিয়েছি। এটাকে ভালোবাসা বলে না পড়ি। তুই জেদের বসে এই স্টেপটা নিয়ে ফেলেছিস। রাঁচির ওপর রেগে কোনটা ভালোবেসে করেছিস আর কোনটা জেদে করেছিস বুঝতে পারিসনি। বাট এবার আর কোনো ভুল তোকে আমি করতে দেব না। অনেক কষ্ট অপমান সহ্য করেছিস, এবার সেগুলো ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। চল আমার সাথে। শিবিন রাজশ্রীর হাত ধরে চলে যাবে তখনই রাজশ্রীর অন্য হাত নীল ধরে ফেলে। সমুদ্র শিবিনের পেছনে দাঁড়িয়েছিল। নীলিমা, সৌরভ, মেঘা ওরাও এতক্ষণ শিবিন আর রাজশ্রীর কথা অবাক হয়ে শুনছিল। এবার বিস্ময় নিয়ে শিবিনের দিকে তাকালো। শ্রী কোথাও যাবে না ভাইয়া? হো রিয়েলি? তুমি বলবে আর আমি শুনবো? এটা ভাবলে কি করে? রাজশ্রী লিগালি আমার ওয়াইফ, তাই ওর বিষয়ে আমার সব কথা শুনতেই হবে। ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। শিবিন ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে আইন শেখাচ্ছ? তুমি কি একদিনেই আমার পরিচয় ভুলে গেছো? নীল এবার করুণভাবে বলল, প্লিজ ভাইয়া, আমার থেকে শ্রীকে আলাদা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, তবু আমার থেকে ওকে কেড়ে নিয়েন না। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। তুমি না রাজ্যকে ভালোবাসতে? এই কিছুদিনের রাজ্যের প্রতি ভালোবাসা পরির ওপর ট্রান্সফার কি করে হলো? আমি রাজিকে কখনোই ভালোবাসি না। আমার ভালোবাসা সবসময় রাজশ্রী ছিল। তোমার এই ফালতু কথা অন্য কাউকে গিয়ে বলো, বিশ্বাস করবে, বাট আমাকে না। আমাকে আটকানোর ক্ষমতা এই পৃথিবীর কারোর নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর একটা কথা বলছি, আজকের পর থেকে কখনো পরির সাথে দেখা করা বা কথা বলার চেষ্টাও করবে না, মেরে ফেলবো। ভাইয়া তুমি। চুপ, তুই আর একটা কথাও বলবি না। এখন সেই পিচ্ছি রয়ে গেছিস, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে শিখিসনি। আর আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তোকে ভালোবাসি বলে এই শেষবারের মতো মাফ করে দিচ্ছি। আর একটা কথা মুখ থেকে বেরোলে একদম মাফ করব না। সৌরভ এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল। এবার বলল, তুমি কে? পরির ভাই, ফ্যামিলির সব। তাহলে ওকে নিয়ে যাওয়ার কথা বলছে কেন? রাজশ্রী এখন এই বাড়ির বউ। আমি শুনেছি প্রথম থেকেই পরীকে বাবার ভালোবাসা দিয়ে এসেছেন আপনি, তার জন্য আমি কৃতজ্ঞ। আর আন্টি, প্রথমে আপনি পরীকে অনেক কষ্ট দিয়েছেন, তারপর যে মায়ের ভালোবাসাটা দিয়েছেন তার জন্য প্রথমে আপনার করা অন্যায় মাফ করে দিলাম। আর না হলে আমার কলিজাকে কষ্ট দেওয়ার শাস্তি আমার মামাকে পর্যন্ত দিয়েছি। আর আপনারা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, বাট দেখা করার চেষ্টাও করবেন না। নিয়ে যাচ্ছি আমি পরীকে। নীল এক দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে। এত কষ্ট নীলের মনে হয় আর কখনো হয়নি। নীল কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। নীল শুধু চাচ্ছে রাজশ্রী যেন না যায়। ভাইয়া, আমি নীলকে ছাড়া থাকতে পারবো না। কেন পারবি না? নীলকে পাওয়ার আগে থাকিসনি, তাহলে এখন পারবি না কেন? তোকে কোনো কথা বলতে বারণ করেছি তো, তাহলে বলছিস কেন? সমুদ্র, বলো ভাইয়া। নিয়ে যাও মেঘা আর পরীকে, যা। ভাইয়া। রাজশ্রী যেতে না চাইলেও শিবিন জোর করে রাজশ্রীকে নিয়ে চলে যায়। নীল কোনো রিয়াক্ট না করে একভাবে দাঁড়িয়ে আছে। রাজশ্রী চলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই নীলের। নীলের এই অবস্থা থেকে সৌরভ, নীলে আর শিবিনকে অনেক রিকোয়েস্ট করে রাজশ্রীকে না নেয়ার জন্য, বাটও শুনেনি। জোর করে রাজশ্রীকে নিয়ে চলে যায়। রাজশ্রী প্রথমে বাধা দিলেও পরে নীলের ওপর রেগে আর কিছু বলেনি। রাজশ্রীর মাথায় শুধু তখন এটাই ঘুরছিল, কাল নীল রাজের সাথে দেখা করতে গিয়েছে। রাতে রাজশ্রী ওর রুমে মাথা নিচু করে বসে আছে।
নীলের কাছে ওর যেতে খুব ইচ্ছা করছে, বাট এখন কোনোভাবে যেতে পারবে না সেটাও জানে। কিছুক্ষণ পর খাবারের প্লেটে রুমে ঢুকে শিবেন। রাজশ্রী মাথা তুলে তাকালো। কি হয়েছে আমার পরীর? ভাইয়া, ওকে, খাওয়ার পর সব কথা শুনবো। রাজশ্রী মুচকি হেসে একটু সরে বসলো। শিবিন রাজশ্রীর পাশে বসলো। শিবিন খাইয়ে দিচ্ছে রাজশ্রীকে। কিছুক্ষণ পর রাজশ্রী খেতে খেতে বলল, তুমি আগে থেকে জানতে আমার মা বাবা ওরা না, তাই না? রাজশ্রীর কথা শুনে রাজশ্রী থেকে তাকালো শিবিন। রাজশ্রীর নজর সামনের দিকে। আমি কি সত্যি বাস্টার্ড ভাইয়া? রাজশ্রীর কথা শুনে মুহূর্তে রাগে শিবিনের চোখ লাল হয়ে গেল। রাজশ্রী শিবিনের দিকে তাকালো। আর একটাও বাজে কথা বলবি না। কে বলেছে তোকে বাস্টার্ড? রাজশ্রী কিছু না বলে আবার মাথা নিচু করে বলল। বল। শিবিন খাবারের প্লেট টেবিলে রেখে দিল। রাজশ্রী শিবিনকে জড়িয়ে ধরে বলল, মামা আর মা বলেছে ভাইয়া। আমার মা বাবাকে জানতে চাই আমি ভাইয়া। একবার ওদের জিজ্ঞেস করতে চাই, আমি যদি ওদের জন্য বোঝাই হতাম তাহলে আমাকে এই পৃথিবীর আলো দেখালো কেন? আমি ওই কথাটা সহ্য করতে পারছি না ভাইয়া। প্রতি সেকেন্ডে ওদের সেই কথাটা আমার কানে বাজে, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে। শিবিন রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একদম এসব কথা মাথায় আনবি না। তুই আমার জন্য, তোর বৌমনির জন্য বাঁচবি। তোর কিছু হলে আমাদের কি হবে? শুধু তোর জন্য আমি শমীকে বিয়ে করেছি। ও কখনো মা হতে পারবে না জেনেও ওকে অ্যাকসেপ্ট করেছি। তুই আমাদের কাছে কি জানিস না? আমি বৌমনির কাছে যাব। নিয়ে যাব। এখানে সব হিসেব মিটিয়ে খুব তাড়াতাড়ি তোকে এখান থেকে নিয়ে চলে যাব। আমার নীলকেও চাই ভাইয়া। চল ঘুমাবি। তুমি আর একটা কথাও বলবি না। চল, অনেক রাত হয়েছে। রাজশ্রী বিছানায় শুয়ে পড়ল। আর শিবিন রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিল। রাজশ্রী ঘুমিয়ে গেলে রাজশ্রীর মুখের দিকে তাকিয়ে শিবিন মনে মনে বলল, আমি আসছি রবিন চৌধুরী। আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। অনেক পাপ করেছেন, আর আমিও অনেক চুপ থেকেছি। এবার আপনার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। খুব ভুল করে ফেললেন আমার বোনকে বাস্টার্ড বলে। ভুল না, অন্যায় করেছেন। আর অন্যায়কারীকে কখনো মাপ করে না শিবিন। রাজশ্রী সকালে ঘুম থেকে উঠে দেখে ওর মাথার কাছে বসে ল্যাপটপে কাজ করছে শিবেন। রাজশ্রী মুচকি হেসে বলল, গুড মর্নিং ভাইয়া। মর্নিং। জলদি ফ্রেশ হয়ে আয়, তোর জন্য সমুদ্র ওয়েট করছে। সমুদ্র এসেছে? আর পরশু আমরা কলকাতা যাচ্ছি। রাজশ্রী অবাক হয়ে বলল, কি পরশু? আমি 4 দিনের টাইম নিয়ে এসেছি। এর থেকে একদিন বেশিও থাকতে পারবো না। ভাইয়া আমি নীলকে ছেড়ে যাব না, কিছুতেই না। শিবিন ল্যাপটপ থেকে চোখ দিলে রাজশ্রীর দিকে তাকিয়ে বলল, তোকে ফ্রেশ হওয়ার কথা বলেছি না? চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে আয়। রাজশ্রী আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। শিবিন ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলল, আজকের ভেতর ওর বিষয়ে A to Z সব ইনফরমেশন কালেক্ট করে দাও। শিবিন ফোন রেখে উঠে দাঁড়ালো। এর মধ্যে রাজশ্রীও বেরিয়ে গেল। তারপর রাজশ্রীকে নিয়ে নিচে নামলো। মেঘা আর সমুদ্র বসে আছে। রাজশ্রী শিবিন গিয়ে বসলো। সমুদ্র, পরশু আমরা সবাই যাচ্ছি, তাই কোনো কাজ থাকলে তা এই 2 দিনের ভেতর কমপ্লিট করো। ওকে ভাইয়া। আর এখন আমি একটা কাজে বেরোবো, তোমরা পরীর কাছে থাকবে। ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে। আর বাইরে গার্ডরা তো আছেই। রাজশ্রী রেগে বলল, ভাইয়া তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। কি ঠিক করেছি আর কি ভুল সেটা তোকে বলতে হবে না। তুই আমাকে খুব ভালো করে চিনিস পড়ি। আমার কথার খেলাপ যেন না হয়। রাজশ্রী আর কিছু বলল না। সমুদ্র বলল, চিন্তা করো না, আমি আসছি তো। আর তুমি যা নিয়ে ভাবতেছো সেটা কখনোই হবে না। গুড। শিবিন খাওয়া শেষ করে বাসা থেকে বেরিয়ে গেল। রাজশ্রীর রাগে ফুসফুস করছে। রাজশ্রী হঠাৎ চিৎকার করে বলল, সমুদ্র আমি নীলের কাছে যাব। 1 ইঞ্চিও ফাঁক রাখেনি। পুরো বাড়ি বডিগার্ড দিয়ে ফিল আপ। এই বাড়ি থেকে বেরোনোর কোনো চান্সই নেই। ভাইয়া তো আমার সব ইচ্ছে পূরণ করে, তাহলে এটা কেন করছে না? আমার যে করেই হোক নীলকে চাই মানে চাই, না হলে কিন্তু। একটু শান্ত হয়ে বসো, আমি ভাইয়ের সাথে কথা বলবো। রাজশ্রী শান্ত হয়ে না বসে রেগে সারা ড্রয়িং রুম পায়চারি করছে। মেঘা চুপচাপ বসে আছে। হঠাৎ একটা চিৎকারের শব্দে রুম থেকে বেরোয় রবিন চৌধুরী। উপর থেকে নিচে তাকিয়ে দেখে শিবিন দাঁড়িয়ে আছে। উনি নিচে নেমে এলেন। আরে শিবিন, তুমি? অনেক দিন পর দেখা হলো। আমি আপনার সাথে দেখা করতে আসিনি মিস্টার রবিন চৌধুরী। আপনাকে আপনার অন্যায়ের শাস্তি দিতে এসেছি। অবশ্য আমি আর কি শাস্তি দেব আপনাকে? আপনার শাস্তি ঈশ্বর তো আগেই দিয়ে দিয়েছেন। রবিন রেগে বলল, কি বলতে চাইছো? চুপ।
আমার সামনে একদম গলা উঁচু করে কথা বলবেন না। আপনার সাহস কী করে হয় আমার বোনকে বাস্টার্ড বলার? বলুন, ওকে কিছু বলার অধিকার আপনাকে কে দিয়েছে? 7 তুমি। আর আপনার বোনকেই বা কেই এই অধিকার দিয়েছে? 15 বছর আগেই সব অধিকার উনি হারিয়ে ফেলেছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, সত্যি কি আপনার মানুষ? শুনেছি রক্ত নাকি কথা বলে। আপনার বা আপনার বোনের একটুও খারাপ লাগতো না পরীর সাথে এত খারাপ বিহেভ করে? রাস্তায় একটা ছোট বাচ্চাকে দেখলেও মানুষ কোলে তুলে আদর করে, আর পরী তো আপনাদের রক্ত ছিল। একটুও বুক কাঁপেনি পরীকে বাস্টার্ড বলার সময়? জানেন কেন আপনি আজ নিঃসন্তান? যে নিজের সন্তানকে বাস্টার্ড বলতে পারে তার বাবা হওয়ার কোনো অধিকারই নেই। শিবিনের কথা শুনে রেগে যাচ্ছিল রবিন, বাট শিবিনের লাস্টের কথা শুনে অবাক হয়ে শিবিনের দিকে তাকালো। কি বললে তুমি? সন্তান মানে? শিবিন ওনার কথার উত্তর না দিয়ে বলল, আপনার মতো জানোয়ার আর অমানুষের বাবা ডাক শোনার অধিকার নেই। বাবা একটা মেয়ের ভরসার জায়গা, ভয়ের না। আপনাকে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর শাস্তিটা দিতে ইচ্ছা করছে, বাট আনফর্চুনেটলি সেটা আমি করতে পারবো না। বা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলেও আমার বোনের দিকে চোখ তুলে তাকাবেন না। আর কখনো বাজে কথা বললে আপনার সাথে কি হবে আপনি ভাবতেও পারছেন না। কেটে টুকরো টুকরো করে ফেলবো। শিবিন পেছনে তাকিয়ে দেখে রবিনের বউ দাঁড়িয়ে আছে। ওনাকে বলল, আপনার হাজবেন্ডকে জীবিত দেখতে চাইলে ওনাকে বোঝাবেন, কল্পনাতেও যেন আমার বোনের নামে একটা বাজে কথাও উনি না বলেন। আমার কাছে অন্যায় বা ভুলের কোনো ক্ষমা নেই। আজ শুধু আপনার শরীরের যে রক্ত বইছে তার জন্য বেঁচে গেলেন, বাট পরের বার বাঁচবেন না। শিবিন আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিবিনের রিমিকেও কিছু বলতে ইচ্ছা করছিল, বাট ও সেখানে যাবে না। রিমি বা সুমন কাউকে ফেস করতে চায় না ও। রাত 1টা, সবাই হয়তো গভীর ঘুমে আছে। হঠাৎ মুখের ওপর পানি জাতীয় কিছু পড়ায় ঘুম ভেঙে যায় রাজশ্রী। ঘুম ভাঙার পর বুঝতে পারে ওকে কেউ জড়িয়ে ধরে আছে। অবাক হয়ে চোখ খুলে তাকালেই নীলের মুখটা দেখতে পেল। তুমি? নীল এবার রাজশ্রীকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ রেখে বাচ্চাদের মতো কেঁদে দিল। হঠাৎ এভাবে কাঁদায় রাজশ্রী আরো অবাক হলো। তুমি কাঁদছো কেন? নীল কিছু না বলে কেঁদেই চলেছে। রাজশ্রী কি করবে বুঝতে পারছে না। নীলকে নিজের থেকে ছাড়িয়ে উঠতে যাবে, নীল আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরে ছাড়ো, আমি উঠবো। নীল ছাড়ার বদলে আরো ভালোভাবে জড়িয়ে ধরলো। আচ্ছা, কাঁদছো কেন সেটা তো বলো। নীল এবার মাথা তুলে রাজশ্রীর দিকে তাকালো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শ্রী, মরে যাব। আমি নেই তোমার তো খুশি হওয়ার কথা। আমি তোমার কাছে থেকে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিলাম। এবার নীল এবার রাজশ্রীর কাঁধে মাথা রেখে বলল, প্লিজ অন্য কারো কথা বলো না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি যাওয়ার পর থেকে কতটা কষ্ট হয়েছে জানো? শুধু তোমাকে একটু দেখার জন্য কত ছটফট করেছি। কাল সারা রাত তোমার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। 1 সেকেন্ড, তুমি আমার রুমে আসলে কি করে? ভাইয়া তো পুরো বাড়িতে গার্ড রেখেছে, আসার কোনো চান্স নেই। তোমার কাছে আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ওদের সেন্সলেস করে এসেছি। আমি আর থাকতে পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে। তুমি এখানে আমার কাছে আসছো, এটা ভাইয়া জানতে পারলে কি হবে জানো? আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই। প্লিজ আমাকে ছেড়ে যেও না, মরে যাবো আমি। রাজশ্রী কিছু না বলে এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। শুধু ভাবছে নীল কি সত্যি ওকে এত ভালোবাসে। নীলের চোখ তো তাই বলছে। ভোরের দিকে নীলকে বুঝিয়ে লুকিয়ে বাসায় পাঠিয়ে দেয় রাজশ্রী। নীল এখানে শিবিন জানতে পারলে খুন করে ফেলবে। রাজশ্রী সারা রুম ভাইচারি করছে। নীলকে ছাড়া তো নিজেও থাকতে পারবে না। তাহলে শিবিনকে কি করে বুঝাবে? শিবিন রুমে এসে বলল, কি হলো, তুই এখনো নিচে যাসনি কেন? আমি যা চাই সব তো আমাকে দাও ভাইয়া, তাহলে নীলকে দিচ্ছ না কেন? কারণ নীল তোর যোগ্য না। ভাইয়া, নীলকে নিয়ে আর একটা কথা বললে আমি কি করব সেটা তুই খুব ভালো করেই জানিস। চুপচাপ নিচে চল, আর সব প্যাকিং করে নিবি, কাল টাইম পাবি না। রাজশ্রী আর কিছু না বলে শিবিনের সাথে নিচে গেল। চুপচাপ ব্রেকফাস্ট করে নিল। মেঘা ওর দিদিয়ার সাথে দেখা করার কথা বলল শিবিনকে। শিবিন সমুদ্রকে সাথে করে নিয়ে যেতে বলল। আর রাজশ্রী বলল ওদের সাথে রাজশ্রীও যাবে। শিবিন প্রথমে রাজি না হলেও পরে রাজশ্রীর জোড়াজোড়িতে রাজি হয়ে যায়। 11টায় সমুদ্র আসে বাসায়। তারপর ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে। মেঘার মা পরশুই ফোন করে বলে দিয়েছিলেন সমুদ্রকে উনি মেনে নিয়েছেন। শিবিন বসে বসে কিছু পেপার পড়ছে, আর সামনে দাঁড়িয়ে আছে নীল। কিছুক্ষণ পর একটা পেপার নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, সাইন করো। আমি শ্রীকে মরে গেলেও ডিভোর্স দেবো না ভাইয়া। শিবিন একটা গান টেবিলের উপর রেখে ঠিক হয়ে বসে বলল,
আমার এই হাত দিয়ে কত ক্রিমিনালকে ইনকাউন্টার করেছি তার হিসেব হয়তো পুলিশ রেকর্ডেও নেই। মেরে ফেলুন ভাইয়া, তবুও প্লিজ স্ট্রিট থেকে আমাকে আলাদা করবেন না। এতগুলো বছর পর আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি, আর হারাতে পারবো না। এসব ডায়লগ অন্য কাউকে গিয়ে বললে অবশ্যই সে গলে যাবে, বাট আমি কখনোই করব না। যখন প্রশ্ন আসে পরীর, আমি সব লিমিট ক্রস করতে পারবো। ভালোভাবে বলছি, পেপারে সাইনটা করে দাও। আমার রাগ উঠলে কি হতে পারে তার কোনো আইডিয়া তোমার নেই। নীল নিজেকে শক্ত করে বলল, আপনি আমার সাথে যা ইচ্ছে করতে পারেন ভাইয়া, আমি কিচ্ছু বলবো না। বাট শ্রীকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আমি ভালোবাসি ওকে, আর নিজের ভালোবাসাকে কি করে নিজের কাছে রাখতে হয় তা জানি। ও আমার বউ, আর আমি মরে যাওয়ার আগ পর্যন্ত ওর বর আমিই থাকবো। শিবিন এবার দাঁড়িয়ে রেগে বলল, কিসের ভালোবাসা আর কিসের বউ? হ্যাঁ, কোন র্যাপিড গার্লকে নিজের বউ বলতে পারবে, ভালোবাসতে পারবে? শিবিনের কথা শুনে প্রথমে অবাক হলো, পরে রাগ উঠে যায় নীলের। রেগে বলল, ভাই শ্রীকে আমার কাছ থেকে আলাদা করতে চান তো ওকে ফাইন, এখনই শ্যুট করে দিন আমায়। বাট শ্রীর নামে প্লিজ এই বাজে কথাগুলো বলবেন না। ওর নামে একটা বাজে কথাও সহ্য করতে পারবো না আমি। নীলের কথা শেষ হতে নীলের গায়ে ঠাস করে একটা চড় পড়ে। রেগে চিৎকার করে শিবিন বলল, কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে হয় তোমার আমার থেকেও বেশি তুমি ভালোবাসো পরীকে? নিজেকে বেস্ট প্রুভ করতে চাও? পরীকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রেখেছি। ওর নামে বাজে কথা আমি বলবো সেটা ভাবছো কি করে? যার নামে কেউ একটা বাজে কথা বললে জ্যান্ত কবর দিয়ে দেয়, তার নামে আমি মিথ্যা কথা বলবো? তাহলে ওকে র্যাপিড গার্ল কেন বললেন ভাইয়া? শিবিনের চোখ ছলছল করছে। নীল এতে আরো অবাক হলো, এই ছেলের চোখেও জল। তুমি জানো পরি হ্যাব নর্মাল। এতদিনে তো এটা অবশ্যই দেখেছো, পরি অন্য মেয়েদের মতো না, কোনো কিছু সহজে বুঝতে চায় না। ওর কোনো কিছু চাই মানে চাই। আগে এরকম ছিল না। 15 বছর আগে আমার কাছে নিয়ে এসেছিলাম পরীকে, কারণ কারণ মামি রাঁচি খুব টর্চার করতো পরীকে, যা আমার সহ্য হতো না। ওর 1 মাস বয়স থেকেই খুব ভালোবাসতাম ওকে। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। বিডিতে শুধু আমি পরির জন্যই আসতাম। ভালোবেসেই ওর নাম পরি দিয়েছিলাম। তারপর থেকে পরি নামেই ডাকতাম, কখনো রাজশ্রী ডাকিনি। ওকে কেউ কষ্ট দিলে ওর থেকে বেশি কষ্ট আমি পেতাম, তাই ওকে আমার কাছে নিয়েই চলে আসি। বাট আমার কাছে এসেও ওকে সেফ রাখতে পারিনি আমি। আমার কাছে নিয়ে আমার পর বেশ ডিপ্রেশনে চলে গিয়েছিল পরি। 9 বছরের একটা ছোট বাচ্চা কী করে বাবা মাকে ছাড়া থাকবে? আর তখনই আমার পুলিশের এক্সট্রা ট্রেনিং ছিল। আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আমার সিনিয়র স্যার আর মা বাবার ফোর্স করেন যাওয়ার জন্য। বাবা মায়ের ভরসায় পরীকে রেখে চলে যাই। 1.5 বছরেরও বেশি সময়ের জন্য গিয়েছিলাম। পরীর খবর অলওয়েজ নিতাম আমি। ভালোই চলছিল সব। পরীকে বাবা মা স্কুলে ভর্তি করিয়ে দেন। পরীও আস্তে আস্তে নর্মাল হয়ে ওঠে। বন্ধু বান্ধব স্টাডি নিয়ে ভালোই চলছিল সব। পরী ভালো আছে শুনে আমিও নিশ্চিন্ত ছিলাম। পরী ছোট থেকে অনেক সুইট ছিল। পরী সেদিক দিয়ে যেত, সবার নজর পরীর দিকে পড়তো। ছোট বাচ্চা বলে আমরা ততটা ধ্যান দিইনি। ভাবতেই পারিনি এই বাচ্চা মেয়েটার উপরও জানোয়ারদের নজর পড়বে। হঠাৎ একদিন ঠিক টাইমে স্কুল থেকে বাসায় ফেরে না পরী। 20 মিনিট ওয়েট করার পরও যখন ফেরে না, মা খুঁজতে বেরিয়ে পড়েন। স্কুল থেকে বাড়ি পর্যন্ত পুরো রাস্তা খুঁজেও পায় না। ওর ফ্রেন্ডদের জিজ্ঞাসা করা হয়, ওরা বলে পরী তো স্কুল ছুটির পরেই বাসায় যাওয়ার জন্য বের হয়। অন্য কোথাও একা যাওয়ার সাহস ওর ছিল না। ছোটবেলায় ভীষণ ভীতু প্রকৃতির মেয়ে ছিল ও। মা ভয় পেয়ে যান। বাসায় এসেই আমাকে আর বাবাকে ফোন দিয়ে জানান। আমি ফোন দিয়ে আমার জুনিয়র একজন অফিসারকে পরীকে খোঁজার জন্য বলি। আমার তো কাজের চাপেও পরীর জন্য আলাদা আরেক টেনশন হতে থাকে। পুরো বিকেল পরীর কোনো খোঁজ পাওয়া যায় না। হঠাৎ সন্ধ্যায় আমার কাছে সেই অফিসারের ফোন আসে, পরীকে পাওয়া গেছে। কিন্তু কিন্তু কি ভাইয়া? শিবিনের গলা ধরে আসছে, কিছু বলতে পারছে না। নীল অবাক হয়ে যাচ্ছে। এত স্ট্রং ছেলে চোখে জল, নীল এটা মেনে নিতে পারছিল না। শিবিন নিজেকে সামলে বলল, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে পাওয়া যায় পরীকে, রক্তাক্ত অবস্থায়। মাথায় খুব খারাপভাবেই আঘাত লাগে। ওর বাঁচার চান্স ছিল 10%। সে যাত্রায় বেঁচে গেলেও পুরোপুরি সুস্থ হতে পারেনি। ওর মেন্টাল কন্ডিশন খুব খারাপ ছিল। এক কথায় জীবন্ত লাশ। ওর এই অবস্থা কি করে হয়েছিল? শিবিন এবার রক্তবর্ণ চোখ নিয়ে নীলের দিকে তাকালো। শেষ ভালোবাসা। তোদের এই ফালতু ভালোবাসা আমার পরীর জন্য চাই না, বুঝেছিস? আমার পরীকে কষ্ট দেওয়ার শাস্তি সবাইকেই দেই। এই জানোয়ারদেরও দিয়েছি, সব থেকে ভয়ঙ্কর শাস্তি দিয়েছি। আমার সামনে একটু একটু করে মরেছে ওরা।
এই পেপারে সাইন করে চলে যা আমার সামনে থেকে, না হলে এই বাড়ি থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। সুমন 3 দিনের জন্য বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল। দুপুর 2টায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিতে নামতেই দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে সুমনের মাথা গরম হয়ে যায়, চিৎকার করে বলল, তুই আবার আমার বাড়িতে এসেছিস? তোকে আমি আমার বাড়ির আশেপাশেও দেখতে বারণ করেছি না? তোর সাহস কি করে হয় আবার আমার সামনে আসার? তুই আমায় মার, যা ইচ্ছে তাই বল, কিচ্ছু বলবো না, শুধু কিছু সত্যি কথা জেনেই চলে যাব। সুমন এবার রবিনের সামনে এসে দাঁড়ালো। কি সত্য? রাজশ্রী কার মেয়ে সুমন? রবিনের কথা শুনে সুমন চমকে উঠল, অবাক হয়ে রবিনের দিকে তাকিয়ে আছে। কি হলো বল, কার মেয়ে ও? প্লিজ সত্যিটা বল, কিচ্ছু মিথ্যে বলিস না। তোকে কেন বলবো ও কার মেয়ে? আমি আগেও অনেকবার বলেছি এটা আমি কখনোই বলবো না। তাতে তোরা ভাই বোন যা ইচ্ছা তাই করে নে। উপর থেকে সুমনের কথা শুনে চোখের জল ফেলছে রিমি। আজ 1 বছর হয়ে যাচ্ছে রিমির সাথে ভালো করে কথাও বলে না সুমন। আমি আজ তোর সাথে তর্ক করতে আসিনি সুমন, প্লিজ বলে দে ও কার মেয়ে? ও কি আমার মেয়ে সুমন? এটা শুনে সুমন দুপা পিছিয়ে উল্টো দিকে ঘুরে গেল। রবিন সুমনের সামনে এসে সুমনের 2 হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ তোর পায়ে পড়ছি, বল ও কার মেয়ে? আমাকে মার, কাট, যা ইচ্ছে কর, তবুও সত্যিটা বল। ও তোর আর তরুর মেয়ে। এটা শুনে সুমনের হাত থেকে রবিনের হাত সরে গেল। ছলছল চোখে সুমনের দিকে তাকিয়ে আছে রবিন। এটা কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? বলা শেষ করতে ঠাস করে একটা চড় পড়লো রবিনের গালে। তোর লজ্জা করে না এটা বলতে? সেন্সে থেকেই তুই তনুর সাথে ওই জঘন্য কাজটা করেছিলি। আমি এটা বলছি না সুমন, আমি মানছি আমি তনুর সাথে অন্যায় করেছি, বাট তনু তো আমাকে। সুমন আবার রেগে হুঙ্কার দিয়ে বলল, কে তোকে? হ্যাঁ, এটা বলতে চাইছিস তো? তোকে বলেনি ওর প্রেগনেন্সির কথা? তুই ওকে বলার সুযোগ দিয়েছিলি? টাকার জন্য তুই তনুকে ছেড়ে ইউকে চলে গেলি। যখনই জানতে পারে ও প্রেগনেন্ট তখনই তোকে ফোন করে জানাতে চেয়েছিল। বাট তুই কি করলি? ব্রেকআপ করে দিলি, সব সম্পর্ক নষ্ট করে দিলি। কি দোষ করেছিল ও বল? অত তোর কাছে যায়নি, তুই গিয়েছিলি ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে। আমাদের 4 বেস্ট ফ্রেন্ডের গ্রুপে শুধু তোর জন্য ওকে অ্যাড করেছিলাম। আমরা ওকে জোর করেছি, রাজি করেছিলাম তোর পাগলামো দেখে। ভেবেছিলাম সত্যিই তুই ওকে ভালোবাসিস, বাট আমাদের ধারণা ভুল ছিল। তুই তো একটা মানুষের মেয়েটাকে নষ্ট করে মেয়েটাকে ছেড়ে চলে গেছিস। পরে কত চেষ্টা করেছে তনু তোর সাথে কন্ট্রাক্ট করার, আমরা চেষ্টা করেছি, পারিনি। আমি, সন্দীপ, প্রিয়া অনেক করে বলেছিলাম তনুকে বাচ্চাটা অ্যাভয়েড করতে, করেনি। কি বলেছিল জানিস? ওর ভুলের জন্য যে এখনও পৃথিবীতে আলোয় দেখেনি তার সাথে অন্যায় করতে পারবে না। বাচ্চাটা বাঁচাতে নিজের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। যখন তনুকে ওটি নিয়ে যাওয়া হয়েছিল শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিল, বারবার বলেছিল তোকে এনে দিতে, বাট তোকে তো ফোনেও পাওয়া যায়নি। সেদিন পাগলের মতো ফোন দিয়েছিলাম আমরা তোকে, শুধু তোর জন্য তনুকে ওর বাবা মা ত্যায্য করেছিল। তোর জন্য মেয়েটা সব হারিয়েছে, এমনকি নিজের জীবনটাও। নিজের মেয়ের মুখটাও শেষবারের মতো দেখে যেতে পারেনি, না পেরেছিল শেষবারের মতো নিজের বাবা মায়ের মুখ দেখতে। ওটিতে যাওয়ার আগে আমার ওই 2 হাত ধরে কেঁদেছিল আর বলেছিল ওর কিছু হলে মেয়েটাকে যেন আগলে রাখি, বাট পারিনি রাখতে, শুধু তোর বোনের জন্য। তোরা ভাই বোন আমার লাইফটা পুরো নষ্ট করে দিয়েছিস। তোর জন্য আমার বেস্ট ফ্রেন্ড হারিয়েছি, আর তোর বোনের জন্য আমার মেয়ে। তনু আমাকে কখনো ক্ষমা করবে না, ওকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। আমি তো নিজেই কখনো ক্ষমা করতে পারবো না। সোফায় বসে পড়ল সুমন, কাঁদছে। আর রবিন পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিজের অজান্তে এত বড় ভুল করে ফেললো। সব শুনে উপর থেকে রিমিও কাঁদছে। শিমির রাজশ্রীর রুমে এসে রাজশ্রীকে বলল, কাল সন্ধ্যা 6টায় ফ্লাইট, তো সব প্যাকিং কমপ্লিট। আমি তো যাচ্ছি না, তাহলে প্যাকিং করব কেন? পড়ি, একদম আজে বাজে কথা বলবি না। আমি আজে বাজে কথা বলছি না ভাইয়া, তুমি খুব ভালো করে চেনো আমাকে। নীলকে আমার চাই, মানে আমার চাই, যে কোনো মূল্যে। নীলকে না পেলে সব ধ্বংস করে দেব আমি। নীল তো তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে। রাজশ্রী ভ্রু কুঁচকে শিবিরের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস হয়নি? পেপার দেখবি। রাজশ্রী হেসে বলল, নীল আমাকে ডিভোর্স দিলেও প্রবলেম নেই ভাইয়া, শুধু বলেছি নীলকে আমার চাই, এটা বলিনি ওকে হাজবেন্ড হিসেবে চাই। বিয়েটা তো জাস্ট লোক দেখানো, যার আমার কোনো প্রয়োজন নেই। শুনো, প্রথমে কিন্তু নীল আমার কাছে থাকতে চায়নি, জোর করে রেখেছিলাম আমার কাছে। বিয়েটাও জোর করেই করেছিলাম।
নিজের ইচ্ছেতে নীলা আমার কাছে না থাকলেও জোর করে আমার কাছে আমি ওকে রাখবো, এটা আমার জন্য কোনো ম্যাটার করে না। আমি তোর ভাই, তোকে কিভাবে এখান থেকে নিয়ে যেতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চেষ্টা করে দেখতে পারো। আর তুমি কিন্তু আমাকে সব থেকে ভালো করে চেনো ভাইয়া, আমি বলা না বলা সব কথা বুঝতেই পারো। আমার এগেনস্টে গেলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ জানি, তোকে যেমন সবার থেকে ভালো আমি চিনি, তেমনি সবার থেকে বেশি ভালো আমিই বাসি। তাই তোর ভালোর জন্য আমি যে কোনো লিমিট ক্রস করতে পারবো, হাজারটা ভুল করতে পারবো, আর তোর অ্যাগেনস্ট গিয়ে যা কিছু করতে পারবো। এটা বলেই রেগে শিবিন রুম থেকে বেরিয়ে যায়। রাজশ্রী বিছানা বসলো। ও জানে কিছুক্ষণ পরে শিবিন খাবার নিয়ে রুমে ঢুকবে। যতই রেগে যাক, খাওয়ানোর কথা একদম ভুলবে না। রাজশ্রীকে খাইয়ে নিজের রুমে বসে আছে শিবিন, আর অদ্ভুতভাবে হাসছে। রবিনের অসহায় মুখটা দেখে শিবিনের সব রাগ চলে গেছে। বিকেলে রবিন এসেছিল রাজশ্রীর সাথে দেখা করতে, বাট শিবিনের গার্ডস ওকে ভেতরেই ঢুকতে দেয়নি। অনেক রিকোয়েস্ট করেছে, কাজ হয়নি। শিবিনকে ডেকে দিতেও বলেছে। শিবিন তো ওর রুমে বসে ল্যাপটপে রবিনকে দেখছিল আর সব শুনছিল। পুরো বাড়ি শিবিনের কন্ট্রোলে। শিবিনের পারমিশন ছাড়া একটা মাছিও এই বাড়িতে ঢুকতে পারে না। নিজে কাল রাতে রাজেশের কাছে এসেছিল সেটাও দেখেছে শিবিন, বাট কিছু বলেনি। এই দেখাই তো শেষ, তাই আর বাধা দেয়নি। হঠাৎ ফোনের স্ক্রিনে চোখ যেতেই দেখে সুমনের নাম্বার। সুমন ফোন দিয়েছে। শিবিন ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো। শিবিন, তুই কোথায়? কেন? প্লিজ বল, তুই কি এখানে তুই রাজশ্রী নিয়ে আবার চলে আসতে যাবি? প্লিজ আমার মেয়েকে আমার কাছ থেকে আর কেড়ে নিস না, আমি আর পারছি না এভাবে বাঁচতে। প্লিজ মামা, এসব আমাকে বলো না, বলে লাভ নেই। পরি এখানে থাকবে না। আমি একদম একা হয়ে গেছি শিবিন, আমার প্রিন্সেসকে আমার কাছে ফিরিয়ে দে। পরি তোমাদের মুখও দেখতে চায় না মামা। আমার অন্যায়ের শাস্তি, তুই যা শাস্তি দিবি সব মেনে নেব, তবু ওকে একটু বোঝা প্লিজ। একবার ওর মুখে বাবা ডাকটা শুনতে চাই। ওকে, বাট আমার একটা শর্ত আছে। কি? রবিন চৌধুরীকে তোমায় আটকাতে হবে। ওই জানোয়ারের কথা যেন পরি কিছুতেই জানতে না পারে। জানলে আরও অসুস্থ হয়ে পড়বে। তুমি তো জানো পরির অসুস্থতার কথা। আমি জানতে দেব না, রবীন শাস্ত্রীর সামনে যাব না। রাজশাস্ত্রী শুধু আমার মেয়ে। শিবিন ফোন কেটে দিল। ওর সব কাজ শেষ। রবিন চৌধুরী এখন এমনি জলে পুরো শেষ হয়ে যাবে। এবার শুধু পরীর মুখে হাসি ফোটানোর কাজটা রয়ে গেছে শিবিনের। রাজশ্রী ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে, আর সামনে শিবিন আর সমুদ্র। শিবিন কিছু পেপার দেখে সমুদ্রকে বলল, অলরেডি। হ্যাঁ ভাইয়া, মেঘা ফোন দিয়েছিল। শিবিন এবার রাজশ্রীর দিকে তাকালো। আজ মামার সাথে কথা বলবি তুই? কি? বাবা বলেও ডাকবি? ইম্পসিবল। শিবিন উঠে রাজশ্রীর পাশে বসলো। রাজশ্রীর মাথা জড়িয়ে ধরে বলল, মামা সত্যি তোকে খুব ভালোবাসে পড়ি। আগের কথা ভুলে যা। আমি বলবো না মামিকে মাফ করে দিতে, আমি নিজেই চাই না তুই ওই মহিলার সাথে কথা বল। বাট মামা তো তোকে কখনো কষ্ট দেননি, শুধু একটা থাপ্পড় মেরেছিলেন, সেটা এখনও মনে রেখেছিস। আর এত ভালো যে বাসেন সেটা ভুলে যাচ্ছিস। এখনও মামা তোর জন্য কাঁদেন। রাশি প্রেগনেন্ট, সেটা জেনেও রাশিকে দেখতে যাননি মামা, বাট তোকে প্রতিদিন দেখার জন্য ছটফট করেন। আমি যেমন তোর আপন ভাই না হয়েও তোকে এত ভালোবাসি, তেমনি মামাও তোকে ভালোবাসেন। মামার ভালোবাসায় কোনো ভেজাল নেই, শুধু তোর বুক থেকে একবার বাবা ডাক শোনার জন্য এতগুলো বছর ধরে ওয়েট করে আছেন। মামাকে বাইরে থেকে দেখলে হ্যাপি মনে হলেও উনি ভেতরে কতটা কষ্টে আছেন সেটা আমি জানি। আর মামার কষ্টটা বোঝার মতো ক্ষমতা ওই মহিলার নেই। তোর পাশে আমি আছি, সমুদ্র আছে, তোর বৌমনিও আছে, বাট মামার পাশে কেউ নাই। উনি পুরাই একা। এখন তোর উচিত মামার কাছে যাওয়া। সামনে তাকিয়ে চুপচাপ শিবিনের কথা শুনছিল রাজশ্রী। কিছু বলছে না দেখে রাজশ্রীর মাথা তুলে রাজশ্রীর চোখের দিকে তাকিয়ে বলল শিবিন, কি হলো, কিছু বলছিস না কেন? কি বলবো? তুই আমার কথা বুঝিসনি? রাজশ্রী চুপ। আচ্ছা যা, মামাকে তোকে মাফ করতে হবে না, শুধু একবার বাবা বলে ডাকতে তো পারবি। তুই বাইরে থেকে যতই ওদের উপর রাগ করিস না কেন, মনে মনে ঠিকই ওদের ভালোবাসিস। রাগটা সাইডে রেখে একবার ভালোবাসাটা সামনে আন। আমি কি তোর কখনো খারাপ চাইবো? অ্যাটলিস্ট আমার কথা শুনে হলেও মামার সাথে কথা বলে নে। প্রিন্সেস ভাইয়া একদম ঠিক বলেছে। এবার আঙ্কেলের সাথেই কথা বল, এবার জড়িয়ে ধর, বাবা ডাক, দেখবি ওনার প্রতি সব রাগ এমনিই চলে গেছে। রাজশ্রী কিছু না বলে চুপ করে আছে। ওকে, তাহলে রেডি হয়ে নে, কিছুক্ষণ পর বেরোতে হবে। আমি আজ এক্ষুনি নীলের কাছে যাব। যে ছেলে তোকে ভালোবাসে না তার জন্য তুই এত পাগল হচ্ছিস কেন? ওই ছেলে তো তোর খোঁজও নিচ্ছে না। তুই আজ চলে যাবি সেটা তো ও জানে। তোকে আটকাতে আসছে।
নীলের ভালোবাসা তো আমি চাইনি, আমি নীলকে চেয়েছি। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, নীল না চাইলেও ওকে আমার কাছেই থাকতে হবে। জোর করে হলেও ওকে আমার কাছেই রাখবো। ওকে চল। কোথায়? আগে মামার সাথে দেখা করবি, তারপর নীলের কাছে নিয়ে যাব। আর নীলের সাথে দেখা করার পর তুই আমাদের সাথে কলকাতা ফিরে যাবি। যাব। বৌমণি, পিপি আঙ্কেল, ওদের সাথে দেখা করতে যাব, বাট নীলকে নিয়ে, একা না। শিবিন তাই একটা প্রবলেম, হাজার রাগ উঠলেও রাজস্বীর সামনে একদম দেখাতে পারে না। শিবিন চোখ বন্ধ করে বলল, আগে মামার সাথে দেখা করে নিই, তারপর বাকিটা দেখা যাবে। রাজশ্রী উঠে দাঁড়ালো। সুমন কপালে হাত দিয়ে বসে আছে নিজের কেবিনে। আজ রাজশ্রী চলে যাবে, এটা ভাবতেই সুমনের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। এতদিন লুকিয়ে হলেও রাজশ্রীকে একবার দেখেছে সুমন। নীল হেল্প করত, কিন্তু এখান থেকে চলে গেলে কিভাবে দেখবে ভাবতেই বুক চিনচিন ব্যথা অনুভব করছে। বাবা! হঠাৎ এমন ডাক শুনে সুমন চমকে উঠে চোখ তুলে সামনে তাকালো। বিশ্বাস করতে পারছে না সামনে রাজশ্রী দাঁড়িয়ে আছে। সুমন অবাক হয়ে শুধু তাকিয়ে আছে। রাজশ্রী ভেতরে ঢুকে সুমনের সামনে গিয়ে দাঁড়ালো। সুমন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, সাথে সাথে রাজশ্রী সুমনকে জড়িয়ে ধরল। সুমন চোখ বন্ধ করে নিল। এটা স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সুমনের চোখের জল রাজশ্রীর কাঁধে পড়তে রাজশ্রী সুমনকে ছেড়ে সুমনের চোখের দিকে তাকালো। তারপর চোখের জল মুছে দিয়ে বলল, বেশি কষ্ট দিয়ে ফেলেছি, সরি। তুই সত্যি এসেছিস মা? রাজশ্রী মুচকি হেসে বলল। হুম। এবার সুমন রাজশ্রীকে জড়িয়ে ধরে বলল, আর একবার বাবা ডাকবি? তোর মুখে বাবা ডাক শোনার জন্য আমি কত ছটফট করেছিলাম জানিস? আই এম সরি বাবা। সুমনের চোখ থেকে এখনো পানি পড়ছে, কিন্তু খুশির, মেয়েকে ফিরে পেয়েছে। আর কখনো আমাকে ছেড়ে যাবি না তো? গেলে মরে যাব আমি। যাব না। তুই ছাড়া যে এখনো আমার আর কেউ নেই। আরে এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? সুমন চোখের জল মুছে বলল, এটা খুশির কান্না। কতগুলো বছর পর তোকে এভাবে জড়িয়ে ধরে রেখেছি, তোর মুখে বাবা ডাক শুনেছি, এখন মরেও শান্তি পাবো। আবার মরার কথা বলছো কেন? আমি এসেছি তো। দরজায় শিবিন আর সমুদ্র দাঁড়িয়েছিল। ওরা ভেতরে ঢুকলো। সুমন শিবিনকে দেখে বলল, আজ তোর জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, তোকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। ছেলেকে কেউ ধন্যবাদ দেয়? এখন কান্নাকাটি বন্ধ করতো। সুমন রাজশ্রীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাজশ্রীকে ছাড়ছেই না, মনে হয় ছাড়লেই পালিয়ে যাবে। সমুদ্র, তুমি রাজশ্রীকে নিয়ে একটু বাসায় যাও, আমার মামার সাথে একটু দরকার আছে। কিছুক্ষণ পর আমি আসছি। না, আমার মেয়ে কোথাও যাবে না। পরীকে তোমার কাছে পার্মানেন্ট রাখার ব্যবস্থাই করব মামা। এখন ওকে বাসায় যেতেই হবে। কিন্তু বাসায় গিয়ে তোর সব কথা শুনবো। আর আমি যখন বলেছি তোকে নীলের সাথে দেখা করতে নিয়ে যাব, তার মানে যাবই। তুই এখন একদম নীলের কাছে যাবি না, আমি নিজেই নিয়ে যাব তোকে, বুঝেছিস? রাজশ্রী আর কিছু বলল না। সমুদ্র রাজশ্রীকে নিয়ে চলে গেল। রাজশ্রী আর সমুদ্র চলে যেতেই শিবিন সুমনের দিকে তাকালো। রবিন চৌধুরীর সাথে ফেস টু ফেস কথা বলতে হবে। আমি চাই না আমি চলে যাওয়ার পর পরের লাইফে আবার কোনো ঝড় আসুক আর সব শেষ করে দিয়ে চলে যাক। তুই কি করতে চাইছিস? তুমি রবিন চৌধুরীকে এখনই এখানে আসতে বলো। সুমন শিবিনের কথা মতো রবিনকে ফোন দিল। সুমনের ফোন পেয়ে সাথে সাথে রবিন অফিসে চলে এলো। শিবিন সোফায় বসেছিল, দেখেনি রবিন। সুমনের কেবিনে ঢুকে রবিন সুমনের সামনে এসে বসলো। প্লিজ সুমন, আমাকে আমার পাপের যা ইচ্ছে শাস্তি দে। শুধু একবার আমার মেয়ের সাথে দেখা করার সুযোগ করে দে। আর একবার পরীকে আপনার মেয়ে বললে জ্যান্ত পুঁতে দেব। রবিন মাথা ঘুরিয়ে শিবিনের দিকে তাকালো। শিবিন উঠে একদম রবিনের সামনে দাঁড়ালো। এই পেপারে সাইন করুন। এটা কিসের পেপার? আপনি এই দেশ ছেড়ে আজই চলে যাবেন ইউকে, আর কখনো আসবেন না এখানে। হোয়াট? আপনার ছায়াও আমার বোনের ওপর পড়তে দেব না আমি। ওকে এখানে পুরো সেফ রেখে যাব। পরীর আশেপাশেও আপনাকে দেখলে শ্যুট করে ফেলবে আমার লোক। নিজের জীবন বাঁচাতে আপনাকে এই দেশ ছাড়তেই হবে। আমি শুধু একবার রাজশ্রীর সাথে দেখা করতে চাই। সেকেন্ডের জন্য পরীর মুখ আপনাকে দেখতে দেব না। রবিন শিবিনের হাত ধরে বলল, প্লিজ সেবেন, এত বড় শাস্তি আমাকে দিও না। তনুর সাথে অন্যায় করার শাস্তি আমি পেয়েছি, কখনো বাবা ডাক শুনতে পারিনি। রাজশ্রীর সাথেও অনেক অন্যায় করেছি, নিজের রক্তকে জারজ বলেছি। আমাকে এই শাস্তি ছাড়া যা শাস্তি দেবে সব মেনে নেব। আমার মন পাথরের থেকেও শক্ত, তাই আপনার এই কথাগুলো শুনে একদম গলিনি। সাইন করুন আর এই দেশ থেকে আপনার ওয়াইফকে নিয়ে চলে যান। সেবেন, ডোন্ট, জলদি সাইন করুন। সুমন প্লিজ, তুই ওকে বোঝা না।
শুধু একবার রাজশ্রীর সাথে দেখা করব। প্লিজ, ওর কাছে ক্ষমা না চাইলে মরেও শান্তি পাবো না। ডোন্ট ওয়ারি, পরি জানে না আপনি ওর বাবা, তাই এখনও আপনাকে সেরকম ঘৃণা করে না। জানলে খুন করে ফেলতো ওর মায়ের সাথে এত বড় অন্যায় করার জন্য। নিজের মেয়ের হাতে মরতে না চাইলে চলে যান এখান থেকে। রবিন অবাক হয়ে শিবিনের দিকে তাকালো। পরি এখন আর সেই উইক অ্যান্ড সফট হার্টের না, ওর মন এখন পাথর। যারা অন্যায় করে হাজার ক্ষমা চাইলেও সেকেন্ড চান্স ও দেয় না তাদের। পরীকে এমনভাবেই রেডি করেছি আমি, আপনিও পাবেন না ক্ষমা। নিজের মেয়ের কাছ থেকে অপমানিত হতে না চাইলে চলে যান। রবিন স্টিল দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। শিবিন পেপার আর পেন এগিয়ে দিয়ে বলল, সাইন। রবিন সাইন করে আস্তে আস্তে কেবিন থেকে বেরিয়ে গেল। সুমন কিছু বলতে যাবে তখনই শিবিন বলল, আমি ওনার বিষয়ে কিছু শুনতে চাই না মামা। আমার 6টায় ফ্লাইট। পরীকে নীলের কাছে দিয়ে আমি চলে যাব। এখান থেকে চলে যাচ্ছি বলে ভেবো না সবার উপর থেকে আমার নজর উঠে যাবে। একটা সেকেন্ডের খবর আমার কাছে ঠিক চলে যাবে। শিবিন সুমনের কেবিন থেকে বেরিয়ে গেল। সুমনও শিবিনের সাথে বেরোলো। বিকেল 5টা। রাজশ্রীকে নিয়ে বেরিয়েছে শিবিন। ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? কিছুক্ষণ পর তো তোমার ফ্লাইট। শিবিন কিছু না বলে চুপচাপ ড্রাইভ করছে। তুমি বলবে না কোথায় যাচ্ছ? তুমি আমাকে নীলের কাছে নিয়ে যাবে বলেছিলে, নিয়ে যাওনি কেন? মিথ্যা বলে যদি আমাকে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি কি করব সেটা তুমি খুব ভালো করেই জানো। শিবিন এখনও চুপ। রাজশ্রী আর কিছু না বলে রাগে ফুঁসছে। এবার শিবিনের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো রাজশ্রী। 15 মিনিট পর একটা জায়গায় গাড়ি থামালো শিবিন। রাজশ্রী চারদিকে তাকিয়ে আছে। জায়গাটা চেনা চেনা লাগছে, বাট এখানে তো কখনো এসেছে বলে মনে পড়ছে না। এটা কোথায় এসেছো ভাইয়া? শিবিন গাড়ি থেকে নেমে রাজশ্রীকেও গাড়ি থেকে বের করলো। তারপর রাজশ্রীর হাত ধরে হাঁটতে থাকে। কখন থেকে চুপ করে আছো? কিছু তো বলো। 5 মিনিট হাঁটার পর দাঁড়িয়ে যায় শিবিন। রাজশ্রী বিরক্তি নিয়ে শিবিনের দিকে তাকিয়ে আছে। সামনে তাকা। শিবিনের কথা শুনে সামনে তাকালো রাজশ্রী। সন্ধ্যা নেমে এসেছে। আবছা আবছা আলোয় বোঝা যাচ্ছে সামনে কোনো ছেলে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলো এটাতে নীল। ভাইয়া, নীল? চল। শিবিন রাজশ্রীর হাত ধরে নীলের কাছে নিয়ে গেল। নীল ঘুরে দাঁড়ালো। শিবিন নীলের এক হাত ধরে রাজশ্রী হাত নীলের হাতের উপর রেখে বলল, আমার পুরো কলিজাটাই তোমার হাতে তুলে দিচ্ছে নীল। কখনো অযত্ন করো না। ও এক ফোঁটা কষ্ট পেলে খুন করে ফেলবো। আমি এখান থেকে চলে যাচ্ছি বলে ভাববে না আমার নজরের বাইরে থাকবে তোমরা। আমার নজর সর্বদা তোমাদের উপর থাকবে। তাই নীল শিবিনের হাতের উপর হাত রেখে বলল, ও আপনার কলিজা ভাইয়া, আর আমার পুরো শরীরটাই। নিজের শরীরকে কেউ কষ্ট দেয়? আপনি আমাকে বিশ্বাস করে ওকে আমার হাতে তুলে দিয়েছেন, সেই বিশ্বাস কখনো ভাঙবো না আমি। শিবিন মৃদু হেসে রাজশ্রীর দুগালে হাত রেখে বলল, তোর নীলকে তোর হাতে তুলে দিলাম। তুই ভাবলি কি করে তুই কিছু চেয়েছিস আর আমি সেটা দেবো না? দুনিয়ার সব থেকে বাজে অযোগ্য ছেলেকেও যদি তুই চাইতি এক কথায় এনে দিতাম। তারপর আমি নিজের হাতেই ওকে যোগ্য করে তুলতাম। তুই আমার কাছে কি সেটা তোকে বোঝাতে পারবো না পড়ি। তোর ছোট বড় সব ইচ্ছা আমার কাছে অনেক দামি। খুব হ্যাপি থাক। তোর বৌমণিকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোকে দেখতে। আর একদম পাগলামি করবি না। কোনো কিছু হলেই আমাকে ফোন দিবি। মনে রাখবি সবাই তোর বিপক্ষে গেলেও তোর এই ভাই সবসময় তোর পাশে থাকবে। রাজশ্রী শিবিনকে জড়িয়ে ধরে বলল, আমি জানি ভাইয়া তুমি আমাকে কত ভালোবাসো, আর আমি এটাও জানতাম তুমি নীলকে আমার হাতে ঠিক তুলে দিবে। তাই আমি এত শান্ত ছিলাম। না হলে কি আমি চুপচাপ থাকতাম? প্রথম দিনই নীলের কাছে চলে যেতাম, আর আমাকে তুমিও আটকাতে পারতে না। তোমাকে তো আমি চিনি, সেই ছোটবেলা থেকে আমার সব আবদারের জায়গা তো তুমি আর বাবাই ছিলে। তারপর এলো সমুদ্র। তোমাদেরকে আমি খুব ভালোবাসি। আমি জানি আমার যাওয়ার টাইম হয়ে গেছে, আমি আসছি। শিবন রাজশ্রীকে নিজের থেকে ছাড়িয়ে রাজশ্রীর কপাল একটা চুমু দিল। তারপর রাজশ্রীর গালে হাত রেখে চলে গেল। যতক্ষণ শিবিনকে দেখা গেছে রাজশ্রী তাকিয়েই থাকলো। শিবিন চলে যেতেই রাজশ্রী নীলের দিকে তাকালো। নীল এক দৃষ্টিতে রাজশ্রীর দিকে তাকিয়ে। রাজশ্রী মৃদু হেসে নীলের থেকে নিজের হাত ছাড়িয়ে সামনে নদীর দিকে তাকালো। নীল আবার রাজশ্রীর হাত ধরে বলল, এতদিন তোমাকে ভালোবাসিনি বলে কখনো ভালোবাসার কথা বলিনি। তোমার কাছে গিয়েও যেতে পারিনি। তোমার এত কাছে থেকে অনেক দূরে ছিলাম। নীল হাঁটু গেড়ে রাজশ্রীর সামনে বসে বলল, ভালোবাসি শ্রী, খুব ভালোবাসি। এর মধ্যে কোনো মিথ্যে নেই। মনের ভালোবাসা নিয়ে তোমার কাছেও আসিনি। এই ভালোবাসা শুধু তোমার জন্য। আর যতদিন বেঁচে থাকবো তোমারই থাকবে। 80 বছরের বুড়ো হয়ে গেলেও এক ফোঁটাও কমবে না। দেবে কি
শেষ সময় পর্যন্ত তোমার পাশে থাকার সুযোগ, তোমার হাতে হাত রেখে বাকিটা সময় পথ চলার সুযোগ। প্রমিস করছি কখনোই হাত ছাড়বো না, যাই হয়ে যাক শক্ত করে ধরে রাখবো। রাজস্বী অন্য হাত নীলের হাতের উপর রাখলো। নীল খুশি হয়ে দাঁড়িয়ে রাজশ্রীকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীল রাজশ্রীকে নিয়ে নদীর পাশে বসলো আর রাজশ্রীকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে নীল বলল, এই জায়গাটা আমার জন্য খুব লাকি পরি। এখানেই তোমাকে প্রথম পেয়েছিলাম, আজও পেলাম। প্রথমবার তোমার হাতটা ধরে রাখতে পারিনি, এবার রাখবো। কখনো ছেড়ে দেবো না, কখনোই না। শিবিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। 7 মিনিট পর ফ্লাইট। সমুদ্র, মেঘার বোন আর জিজু সবাই আছে। শিবিনের ফোনে একটা কল এলো। শিবিন কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলল, প্রবীণ চৌধুরী অ্যাক্সিডেন্ট 5 মিনিট আগে মারা গেছে। খবরটা শুনেই কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে নিল। তারপর সমুদ্রকে বলে ইমিগ্রেশন ফর্ম, বোর্ডিং পাস আর পাসপোর্ট জমা দিয়ে ভেতরে ঢুকে গেল। যেতে যেতে কালকের কথা ভাবল শিবিন। কালকে শিবিন নীলকে চলে যাওয়ার কথা বলতে নীল কিছুক্ষণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, শ্রীর সাথে আগে যাই হোক ভাইয়া, আই ডোন্ট কেয়ার। শ্রীকে ভালোবাসি আমি, সেই 17 বছর আগে থেকে। এই সামান্য একটা কারণে শ্রীকে আমি কখনোই ছাড়বো না। আমার শুধু শ্রীকে চাই। ওর অতীত নিয়ে আমার কোনো প্রবলেম নেই। একটা মেয়েকে না দেখে 16 বছর ধরে ভালোবেসে এসেছি, তাকে কি করে ছেড়ে দেব? পারবো না আমি, কখনোই না। এর থেকে আপনি আমাকে মেরে ফেলুন। রাঁচির একটা মিথ্যের জন্য এতগুলো দিন শ্রীকে কষ্ট দিয়েছি, কাছে থেকেও সবসময় দূরে রেখেছি। এবার আর ওকে নিজের থেকে দূরে রাখতে পারবো না ভাইয়া। আমি জানি তুমি সেই ছোট্ট নীল। নীল অবাক হয়ে শিবিনের দিকে তাকালো। কালই জেনে গিয়েছিলাম, আজ তোমার টেস্ট নিলাম। তুমি পরীকে কতটা ভালোবাসো দেখতে চেয়েছিলাম, দেখা হয়ে গেছে। এবার আমি নিশ্চিন্তে এখান থেকে যেতে পারবো। তারপর শিবিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পরীর সাথে যা যা হয়েছে তা যেন কখনোই জানতে না পারে পড়ি। সেই ইনসিডেন্ট আমি